Assalamu alaikum everyone, welcome back again with a very interesting lesson. Dear learners, ইংরেজি শিখতে গেলে বা ইংরেজিতে কথা বলতে গেলে অনেক সময় আমাদের কিন্তু অনেক বাক্যের সম্মুখীন হতে হয়। সেটার ইংরেজি কি সেটা আমরা অনেক সময় বলতে পারি না। যেমন অনেক সময় আমরা এই ধরনের কথা বলতে চাই না যে তুমি কখনো আমাকে মেসেজ দিবে না, তুমি কখনো আমার সামনে আসবে না, তুমি কখনো বাইরে যাবে না। অথবা অনেক সময় বলে থাকি যে আমার 7টার সময় যাবার কথা ছিল, আমার বাইরে যাবার কথা ছিল, আমার কাজটি করার কথা ছিল, তোমার আমার সাথে দেখা করার কথা ছিল। এই যে এই ধরনের বাক্য কিন্তু আমরা অনেক সময় বলতে চাই, কিন্তু এক্স্যাক্টলি ইংরেজিতে কীভাবে বলবো সেটা বলতে পারি না। সো আজকের লেসন থেকে আমরা সেটাই শিখতে চলেছি। সো লেটস গেট স্টার্টেড আওয়ার মেইন লেসন। সো এই ধরনের বাক্য বলতে গেলে আমাদের দুটি ফ্রেজ কিংবা দুটি স্ট্রাকচারের প্রয়োজন পড়বে। সো স্ট্রাকচার দুটি কি? নাম্বার 1 ডোন্ট এভার, আর নাম্বার 2 সাপোজ টু। এই দুটি ফ্রেজ কিংবা স্ট্রাকচার যদি আপনার জানা থাকে তাহলে আপনি এই ধরনের বাক্য একদম মন মতো আপনি যত খুশি বাক্য আপনি বানাতে পারবেন, ঠিক আছে? অন্যগুলো ইংরেজিতে কথা বলতে পারবেন। সো প্রথমে আমরা শিখব ডোন্ট এভার দিয়ে। সো ডোন্ট এভার এর মানে হচ্ছে আর কখনো না বা আর কখনো না। ডোন্ট এভার, কখনো না। তাহলে আমরা বাক্য কীভাবে তৈরি করব এটার একটু স্ট্রাকচারটা আমি লিখে দিই। প্রথমে আমরা ব্যবহার করব ডোন্ট এভার, তারপরে আমরা একটি ভার্ব ব্যবহার করব এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, তারপরে আমরা একটি এক্সটেনশন কিংবা অবজেক্ট ব্যবহার করব। সো আমরা কিন্তু গ্রামার দিয়ে ইংরেজি শিখবো না, জাস্ট আমরা সেন্স অফ গ্রামার দিয়ে আমরা শিখবো, ঠিক আছে? একটু সেন্স রাখতেই হয় গ্রামারের। তাহলে গঠনটা কী হলো যে প্রথমে আমরা ডোন্ট এভার ব্যবহার করব, তারপরে আমরা একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব, যে কাজটা আমরা করতে চাই না, করতে দেব না, বা আর কখনো এটা করবে না, সেই ধরনের একটা ভার্ব দিব আমাদের প্রয়োজন মতো, এবং তারপরে আমরা অবজেক্ট ব্যবহার করব। তাহলে আমরা যদি বলতে চাই কখনো আমাকে মেসেজ দিবে না, তুমি কখনো আমাকে আর মেসেজ দিবে না, তাহলে আমরা এটা বলতে পারি ডোন্ট এভার মেসেজ মি, আর কখনো আমাকে মেসেজ দেবে না, ঠিক আছে? ডোন্ট এভার মেসেজ মি, তুমি আমাকে আর কখনো মেসেজ দেবে না। এখন যদি বলি তুমি কখনো আমাকে ভুলে যাবে না, তাহলে কী হবে? ডোন্ট এভার ফরগেট মি, তুমি কখনো আমাকে ভুলে যাবে না। এখন যদি বলি তুমি কখনো সেখানে যাবে না, তাহলে আমরা বলতে পারি ডোন্ট এভার গো দেয়ার, তুমি কখনো সেখানে যাবে না। এখন যদি আমরা বলি যে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, তাহলে এটার ইংরেজি কী হবে? আমরা বলতে পারি তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, এটার ইংরেজি হবে ডোন্ট এভার লিভ মি, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। এই যে এই ধরনের বাক্য কিন্তু আমরা এই ডোন্ট এভার, তারপরে আমরা যে প্রয়োজন মতো আমাদের ভার্ব, যে কাঙ্ক্ষিত কথাটি বলতে চাচ্ছি সেটা ব্যবহার করব, তারপরে আমরা অবজেক্ট ব্যবহার করে কিন্তু মনের মতো করে ইংরেজিতে কথা বলতে পারি, ঠিক আছে না? সেই ধরনের বাক্য আপনারা এই ডোন্ট এভার দিয়ে বলে যাবেন। So now let's talk about the next structure, and that is supposed to. So supposed to দিয়ে আমরা কীভাবে বাক্য তৈরি করতে পারি? অ্যান্ড supposed to মানে কি? অতীতকালে কোনো কাজ করার কথা ছিল, ঠিক আছে? যেমন আমরা যদি বলতে চাই যে আমার যাবার কথা ছিল, আমার করার কথা ছিল, আমার তোমার সাথে দেখা করার কথা ছিল, এই ধরনের বাক্য কিন্তু আমরা এই supposed to দিয়ে বলতে পারি। তাহলে স্ট্রাকচারটা কি? প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব, ওই সাবজেক্ট অনুযায়ী আমরা একটি ওয়াজ কিংবা ওয়ার ব্যবহার করব, তারপরে সাপোজ টু ব্যবহার করব, তারপরে এখানে আমরা কাঙ্ক্ষিত একটি ভার্ব ব্যবহার করব, যে কথাটা আমরা বলতে চাই, যেটা করার কথা ছিল, ওই ধরনের একটা ভার্ব দেব এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপর যদি প্রয়োজন পড়ে আমরা অবজেক্ট নিয়ে আসব বা এক্সটেনশন আমরা যদি লাগে নেব। তাহলে আমরা দেখি এক্সাম্পল করি, দেখি। আমি যদি বলি যে আমার যাবার কথা ছিল, তাহলে আমার যাবার কথা ছিল কার? আমার। তাহলে আমার ইংরেজি কি? আই। তাহলে আই পরে কি হয়? ওয়াজ, এক্স্যাক্টলি। তাহলে আই ওয়াজ সাপোজ টু গো, আমার যাবার কথা ছিল। এখন যদি বলি তোমার আসার কথা ছিল, তাহলে কীভাবে হবে? তোমার ইংরেজি কি? ইউ। সো ইউর পরে কি হয়? ওয়াজ না ওয়ার? এক্স্যাক্টলি ওয়ার। তাহলে আমরা বলবো ইউ ওয়ার সাপোজ টু কাম, তোমার আসার কথা ছিল। এখন যদি আমি বলতে চাই যে আমার সকাল 7টার সময় যাবার কথা ছিল বা আমার 7টার সময় যাবার কথা ছিল, তাহলে আমি বলতে পারি যে আই ওয়াজ সাপোজ টু গো অ্যাট
7 o'clock, আমার 7টার সময় যাওয়ার কথা ছিল, বা আমার সকাল 7টার সময় যাওয়ার কথা ছিল। এখন যদি বলি তাদের কাজটি করার কথা ছিল, তাহলে তাদের ইংরেজি কি? দেই। সো দের পরে কী হবে? ওয়ার। এক্স্যাক্টলি, দে যেহেতু একাধিক এই জন্য ওয়ার নিব। তো দে ওয়ার সাপোজ টু ডু দিস, তাদের এটি করার কথা ছিল। আর যদি এটি আমরা না বলি তাহলে আমরা ডিরেক্ট বলে দেব দে ওয়ার সাপোজ টু ডু, তাদের করার কথা ছিল। আর যদি বলি তাদের এটি করার কথা ছিল, তাহলে দে ওয়ার সাপোজ টু ডু দিস, তাদের এটি করার কথা ছিল। ঠিক আছে, এখন আমরা যদি বলি তাদের এই কাজটি করার কথা ছিল, তখন কিন্তু আমরা বলতে পারি যে দে ওয়ার সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, তাদের কাজটি করার কথা ছিল। দে ওয়ার সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, তাদের কাজটি করার কথা ছিল। ডিয়ার লার্নার্স, এভাবে কিন্তু আপনি মন মতো অসংখ্য বাক্য আপনি তৈরি করতে পারবেন এই সাপোজ টু দিয়ে, অর্থাৎ অতীতকালের কোনো কাজ করার কথা ছিল বোঝাতে আপনি এভাবে ব্যবহার করতে পারেন। তো এখানে আমি একটি বিষয় শিখিয়ে দিচ্ছি যে কখন আপনারা ওয়াজ ব্যবহার করবেন এবং কখন ওয়ার ব্যবহার করবেন। দেখেন আমি এখানে একটি স্ট্রাকচার লিখে দিচ্ছি বা একটি কলাম দিয়ে দিচ্ছি। এগুলোর পরে আপনারা লিখবেন কি? ওয়াজ। যেমন আই, হি, তারপরে শি, ইট, এগুলোর পরে লিখবেন ওয়াজ। তাহলে কী বলছি? ধরুন আই, হি, শি, ইট, যে কোনো ধরনের সিঙ্গেল নাম, এটা বোঝাতে আমরা ব্যবহার করব ওয়াজ। আর যদি এরকম থাকে দে, ইউ, তারপরে উই, অর্থাৎ যে কোনো ধরনের প্লুরাল নাম যদি থাকে তখন আমরা ব্যবহার করব ওয়ার। ঠিক আছে ডিয়ার লার্নার, আশা করি বুঝতে পেরেছেন। সো এই ধরনের কিন্তু আমাদের অসংখ্য স্ট্রাকচারের একটি পিডিএফ বই রয়েছে। আপনি যদি এই ধরনের স্ট্রাকচার পেতে চান, ওয়ান্ডারফুল স্ট্রাকচার, সেখানে এক্সাম্পল সহ আছে, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে সকল বিস্তারিত লেখা আছে কীভাবে আপনারা এই পিডিএফ বইটি পেতে পারেন। সো আপনারা চেক করে নেবেন ডেসক্রিপশন বক্সটা। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো লেকচার নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টিল দেন আল্লাহ হাফেজ।